কায়ানের মুখ থেকে এরকম ভাবে কাশি উঠে কফি মুখ থেকে বেরিয়ে চারিদিকে ছিটকে পড়ায় কফি তার হাতে মুখে লেগে গেছে। তবু তার চেহারায় সেই স্থবির অভিব্যক্তিটা আরো স্পষ্ট। চোখের মনই কাঁপছে, দৃষ্টি স্থির, যেন কিছু একটা তার ভেতর থেকে টেনে নিচ্ছে। নিশাত বেগম সেখানে উপস্থিত ছিল না। স্টাফরা ছুটে এলো। স্যার, আর ইউ ওকে? নিকোলাই এক ইশারায় সবাইকে থামিয়ে দিল। স্টাফরা ভালো করেই জানে নিকোলাই কায়ানের বডিগার্ড হলেও তার গুরুত্ব ও পাওয়ার এই মেনশনে কতখানি। তার কথায় স্টাফরা দ্বিধা না করে পিছু হটল। কিন্তু এমিরের আপাতত এদিকে কোনো ধ্যান নেই, কারণ তার ধ্যান এখন অন্য জায়গায়। কায়ানের এরকম অবস্থা দেখে নিকোলাই একটু হতভম্ব হয়ে বলে উঠল, কায়, আর ইউ ওকে? কিন্তু কায়ান কোনো জবাব দিল না। সে নিজেকে একটু সামলে নিল। হৃদয়ার সিঁড়ি দিয়ে নামার দৃশ্য কায়ানের মন এখনও কাঁপিয়ে উঠছে। বুকের ধুকপুকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। চোখে ঝাপসা পড়ছে, শরীরের সব রক্ত যেন গলিয়ে গিয়েছে। বারবার নিঃশ্বাস নিতে চাচ্ছে, কিন্তু কোনোভাবে মন শান্ত করতে পারছে না। ন্যাপকিন দিয়ে নিজের মুখ পরিষ্কার করছে, কিন্তু কায়ানের সব গতিবিধির দিকে গভীরভাবে পরখ করছে নিকোলাই। আর এমির তার দৃষ্টি তো এখনো হৃদয়ার দিকে, চোখে যেন রামধনু দেখছে। স্বেচ্ছায় এমিরের মুখে হাসি ফুটল। তার মুখ থেকে বেরিয়ে এলো, ওয়াও! এমিরের মুখ থেকে কথাটা বেরোতেই কায়ানের নজর গেল এমিরের দিকে। সে লক্ষ্য করল এমিরের দৃষ্টি হৃদয়ার উপর। যাই দৃশ্য দেখতেই কায়ানের প্রতিটি রক্ত শিরা রাগে জেগে উঠল, সঙ্গে সঙ্গে গর্জে উঠল। এমির? এমির থতমত খেয়ে সেদিকে তাকাতেই কায়ান রাগে এক ঝটকায় ডাইনিং টেবিলের উপর রাখা গোলমরিচের পাউডার এমিরের চোখে ছুঁড়ে মারল। এমির চোখে হাত দিয়ে চিৎকার করে বলে উঠল, হোয়াট দ্য হেল ব্রো? ও গড! এমির তাড়াতাড়ি করে চোখ ডলতে ডলতে ওয়াশ বেসিনের কাছে চলে গেল। কায়ানের এই কর্মকাণ্ড দেখে নিকোলাইয়ের জন্য মাথায় হাত উঠে গেছে। হা হয়ে তাকিয়ে রইল, চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। তারপর নিজে ভ্রু উঁচিয়ে ধীর গলায় কায়ানকে বলে উঠল, আর ইউ গোনা ম্যাট কায়? কি করলি এটা তুই? তুই কি পাগল হয়ে গেছিস? কায়ানের নিঃশ্বাস তখনও ভারী, চোখে যেন রক্তের ছায়া। সে ঠোঁট চেপে দাঁত ঘষতে ঘষতে বলল, ওই মেয়েকে আমার চোখের সামনে থেকে সরা। দেখো যখন ও মেয়ে কিভাবে এমিরকে ডিস্টার্ব করছে, আর এমির নজর এত কেন পাচ্ছে। বন্ধুর সব কথা শুনে নিকোলাই একটু মাথা নিচু করে বাঁকা হাসি দিয়ে বলে উঠল, ওর নজর তো বরাবরই এরকম, এতে নতুন কিছু না। তোর আগে তো কখনো রাগ হয়নি না, তো ওকে বাধা দিচ্ছিস? নিকোর বলা কথাগুলো কায়ানের যেন পছন্দ হলো না। সে দাঁত কিরমির করে বলে উঠল, আগে বলিনি তো এখন বলছি। নিকোলাই মুখ অন্যদিকে ঘুরিয়ে বিড়বিড় করে বলে উঠল, তোর মতো না। অপু বউ থাকতে অন্য মেয়ে দেখে অ্যাট্রাক্ট হচ্ছে। কায়ান দাঁত কুচকে বলে উঠল নিকোলাইয়ের দিকে তাকিয়ে। কি বিড়বিড় করছিস? নিকোলাই কিছু বলতে যাবে, এর মধ্যেই এমির চোখ মুছতে মুছতে একটু বিরক্ত হয়ে বলল, এটা কি করলে ব্রো? আমি তো অন্ধ হয়ে যাব এবার। এমিরের সবুজাভা চোখজোড়া লাল হয়ে উঠেছে, চোখ বেয়ে গড়িয়ে পড়ছে পানি। কিন্তু এমিরের এই অবস্থা কায়ানের মনে কোনো প্রভাব ফেলছে না, বরং চোখ মুখ কুচকে গর্জে বলে উঠল, নজর ঠিক কর, নইলে আমি তোকে সত্যি অন্ধ বানিয়ে দেব। এমির দাঁত কিরমির করে বলে উঠল। আমার নজরের আবার কি হলো? কায়ানের শরীরে রক্ত রাগে গরম হয়ে উঠছে। তার মাথায় শুধু ওই সিঁড়ির দৃশ্য তাণ্ডব করছে। এত নজর কেন মেয়েদের দিকে? এমন ভাব করছো যেন আমি তোমার হবু ওয়াইফ লায়লাকে দেখছি। তুমি তো ভালো করে জানো ব্রো, লায়লা আমার চয়েস লিস্টের বাইরে, কারণ সে আমার উঠবি ভাবি। এমিরের কথাটা শোনা মাত্রই কায়ানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। কিন্তু নিকোলাই একভাবে সবকিছু পরখ করে যাচ্ছে, আর তার ঠোঁটের কোণে ফুটে উঠছে বাঁকা হাসি। তখন নিকোলাই পাশ থেকে এমিরের দিকে তাকিয়ে বলে উঠল, এই ব্যাপারে আমি একমত তোর সঙ্গে, নেমু। নিকোলাই এই বলেই কায়ানের দিকে তাকিয়ে বলল, ঠিকই তো বলছে কায়, ও তো আর লায়লাকে দেখছে না, তাহলে সমস্যা কোথায়? কায়ান সব সহ্য করতে পারছে না। সেই মুহূর্তেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে নিকোলাই আর এমির দুজনের দিকে এক তীব্র দৃষ্টি ছুড়ে দিল। এরপর এমিরের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, এই বদমাস মেয়ের সঙ্গে লালের তুলনা করবি না। এই 1.5 ফুট মেয়েকে দেখলে আমার অসহ্য লাগে। তবুও তুই মেয়েদের দিকে নজর ঠিক কর। আবারও বাক্য সম্পূর্ণ হলো না। নুপুরের শব্দ কানে ভেসে এলো। সেদিকে চোখ যেতেই দেখল হৃদয়া একটু আগে যেই রুমে প্রবেশ করেছিল সেই রুম থেকে বেরিয়ে আসছে। ডাইনিং এর দিকে হৃদয়া একবারও তাকালো না। সে আবারও সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে, আর তার পৃষ্ঠদেশ দৃশ্যমান সেই কোমর বন্ধনীর ঝিলিক এখন আরো স্পষ্ট।
হৃদয়ার ওই ফর্সা ত্বকে ওয়াইন রঙের শাড়ির সঙ্গে যেন সরু সোনালি রঙের ওই কোমর বন্ধনী হৃদয়ার জৌলতা আরো বাড়িয়ে দিচ্ছে। কায়েন সেদিকে হা করে তাকিয়ে ধপ করে আবারও চেয়ারে বসে পড়ল। হৃদয়কে যতক্ষণ দেখা যাচ্ছিল ততক্ষণ সেদিকেই তাকিয়ে রইল। এই দৃশ্য দেখে নিকোলাই বিড়বিড় করে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, নিজের নজর দিয়ে বস্ত্রহরণ করে দিচ্ছে, আবার বাকিদের বলছে নজর ঠিক করতে। ও গড, আই নিড সাম স্পিচ। এর মধ্যেই এমির এক স্টাফকে ডেকে বলে উঠল, আমায় উপরে নিয়ে চলো। আমার চোখের হয়তো আজই জানাজা দিতে হবে, চোখ খুলতে পারছে না। এর মধ্যেই কায়ান আবার চিৎকার করে এমিরকে বলে ওঠে, হাই, এখানে 5 মিনিট দাঁড়াবি, তারপর যাবি। কি ভেবেছিস আমি বলছি না তুই এখন কি করতে যাবি? যেই চিৎকারে স্টাফরাও তাকিয়ে পড়ল। সিঁড়ি দিয়ে উঠতে থাকা হৃদয়ারও পা থেমে গেল। পেছন ফিরে তাকাতেই দেখল কায়ানের রুদ্র মূর্তি দৃষ্টি তার দিকে, যা দেখে হৃদয়ার ভ্রু কুঁচকে গেল। সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিয়ে দাঁত পিষে নিজের মনে বলে উঠল, আমার দিকে ওইভাবে তাকিয়ে আছেন কেন? মাথায় কি সমস্যা আছে নাকি? এরকম ভেড়ার মতো ভ্যাভ্যা করে ওঠে শালা। আমাদের ওখানে হলে পাবনায় পাঠিয়ে দিতাম। এই ভাবতে ভাবতে হৃদয়া সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল। এদিকে হৃদয়া চলে যেতেই এমির কায়ানের উদ্দেশ্যে একটু বিরক্ত হয়ে বলে ওঠে, ব্রো, তুমি কোনো কারণে মাথায় কি চোট পেয়েছো? আমার মনে হচ্ছে তোমার ব্রেন সেলে ডিস্টার্ব হয়েছে। নিকোলাই পাশ থেকে এমিরের দিকে তাকিয়ে জবাব দিল, ডোন্ট ওয়ারি এমু, কাইকে খুব শীঘ্রই মেন্টাল হসপিটালে পাঠাতে হবে। এদের কথা শুনে কায়ান দাঁত মুখ খিচিয়ে উঠল, কিন্তু কোনো জবাব দিল না। এরপর নিজের দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। দাঁত মুখ কুচকে মনে মনে বলে উঠল, What the hell is this? Oh God, I need a cold shower right now. এই বলেই সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, সিঁড়ি বেয়ে উপরে চলে গেল নিজের রুমে। কায়ান চলে যেতেই নিকোলাই এমির তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। এরপর এমিরও একজন স্টাফকে ধরে উপরে যেতে লাগলো। নিকোলাই ফোন বের করে আইদিনকে ফোন লাগিয়ে বলে উঠল, তো বাবুচিগিরি শেষ হলে তাড়াতাড়ি পার্টি অ্যাটেন্ড করিস, সামওয়ান গন ক্রেজি। নিকোলাইয়ের জবাবে আইদিন কি বলল শোনা গেল না। এরপর নিকোলাই কল কেটে যখন ফোন আবার পকেটে রাখতে যাবে তখন দেখল এমির একদম তার মুখের কাছে ঝুঁকে আছে। তাকে দেখি নিকোলাই একটু মুখ সরিয়ে দাঁত মুখ খিচিয়ে বলে উঠল, হোয়াটটা, তুই না উপরে চলে গেলি? হু ইজ গনা ক্রেজি? তোকে বলতে হবে, সর এখান থেকে, আমার যেতে হবে। এমির এক দুষ্টু হাসি দিয়ে বলে উঠল, যেখানে যাচ্ছ আমাকে নিয়ে চলো। নো নেভার, আমি আজ আমার বউ পটাবো, একটা নিউ লুক দেবো ভাবছি। তাহলে আমিও যাব। এরপর নিকোলাই চেয়ার ছেড়ে উঠতে উঠতে এমিরের দিকে তাকিয়ে বলে উঠল, তোর না চোখ জ্বালা করছে? সব ঠিক হয়ে গেছে। নিকোলাই এমিরের কথায় ওর দিকে আরেকবার তাকিয়ে দেখলো পরনে শুধু ট্রাউজার। তারপর নিজের পকেটে হাত দিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এইভাবে যাবি? কথাটা শুনে এমির বুঝল তার মানে সে পারমিশন পেয়ে গেছে। তাই সঙ্গে সঙ্গে নিকোলাইয়ের কাঁধে হাত দিয়ে বাইরের দিকে নিয়ে যেতে যেতে বলে উঠল, আরে নিকো ব্রো, আমি টি শার্ট পরলে সবাই লজ্জা পেয়ে যাবে, তুমি চলো। ইউ নো না, তোমাদের ছাড়া আমার চলে না, বিকজ আই লাভ ইউ। নিকোলাই এমিরের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, এই ছেলেটা যতই দুষ্ট বা মজার হোক না কেন, কিন্তু ভাই হিসেবে সে একজন সেরা মানুষ। নিকোলাইয়ের পরিবারের কেউ না। নিকোর পরিবার বলতে কায়ানের পরিবার। ছোটবেলায় নিকোলাইয়ের মা বাবা মারা যায়। নিকোলাইয়ের এক চাচা তাকে বিক্রি করে দেয় কোনো এক বদমাশ লোকের কাছে। তারপরেই তাকে রাশিয়া থেকে এই দেশে পাচার করা হয়। এই দেশে আসার পর তাকে দিয়ে চুরি ভিক্ষা করানো হতো। একদিন কায়ান তার নিজের বাবার সঙ্গে ছিল। তখন কায়ানের দৃষ্টি যায় নিকোলাইয়ের দিকে। সে রাস্তায় ভিক্ষা করছিল। তখন কায়ান তার বাবার কাছে আবদার করে, Dad, I need him. কায়ানের বাবা প্রথমে রাজি না থাকলেও পরে ছেলের জেদের কাছে হার মানে। তারপরে নিকোলাইয়ের এই আর্সলান মেনশনে পা রাখা। তখন থেকেই সে আর্সলান পরিবারের এক সদস্য আর কায়ানের একজন প্রিয় সাথী। কায়ান চেয়েছিল নিকোলাইকেও অফিসে জয়েন করাতে, কিন্তু নিকোলাই চায় যেন সে কায়ানের পিছনে দাঁড়িয়ে থাকতে পারে, কারণ তাকে নতুন জীবন দান করার জন্য এই মানুষটার হাত তার জীবন রক্ষা করা নিকোলাইয়ের সবচেয়ে বড় দায়িত্ব। এই মেনশন এমিরের থেকেও নিকোলাইয়ের কথায় বেশি চলে, কিন্তু কখনো ছেলেটা খারাপ ভাবেনি, বরং কায়ানের পরে এমির নিকোলাইকেই তার বড় ভাই মানে। এসব ভাবনার মাঝেই নিকোলাই একটু মৃদু হাসি দিয়ে বলে উঠল, ইডিয়েট, লাভ ইউ টু। চল এবার। জান্টুস, কি সুন্দর লাগছে তোমাকে শাড়ি পরে।
রিদিয়া খুশবুকে শাড়ি পরা অবস্থায় দেখে অবাক হয়ে গেল। সঙ্গে বাকি সবাইও খুশবুর দিকে তাকিয়ে আছে। খুশবু নিজেকে নিজে আয়নায় দেখে লজ্জা পেয়ে বলে উঠল, ধুর, তোদের মতো সুন্দর তো লাগছি না, কিন্তু নিজেকে অন্যরকম লাগছে আজ। খুশবুকে শাড়ি পরিয়ে দিয়েছে জারিয়া। খুশবু জারিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, থ্যাংক ইউ জারি জান্টুস। জারিয়া মৃদু হেসে বলে উঠল। মাই প্লিজার বেবি। এর মধ্যেই মাহিয়া একটু বিরক্ত হয়ে জিনিয়াকে বলে উঠল, তুই নড়ানড়ি কম করবি, নইলে সেফটি পিন ফুটিয়ে দেব কিন্তু। জিনিয়া চোখ মুখ কুচকে বলে উঠল। এর মাঝেই হৃদয়া এসে চোখ এদিক ওদিক ঘুরিয়ে বলে উঠল, জান্টুস পরে নিল, তোর সমস্যা কি হচ্ছে ছুট্টুনি? জিনিয়া অসহায় মুখ করে বলল। তোরা এইভাবে আমাকে ফাঁসিয়ে দিলি? মাহিয়া এক দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল। নে ডান। নিচে চল, অনেক লেট হয়ে যাচ্ছে। এর মধ্যে জিনিয়া একটু এদিক ওদিক করে বলে উঠল। আমার না কেমন কেমন লাগছে, নিচে তো অনেক লোকজন। তখন হৃদয়া জিনিয়ার গাল টেনে বলে উঠল। আপু, নিচে লোকজন আছে, বাঘ ভাল্লুক না। হৃদয়া এই বলতেই মনে মনে বিড়বিড় করলো, অবশ্য অ্যানাকোন্ডা অবশ্যই আছে, যে শুধু আমাকে দেখলেই ফোঁস ফোঁস করে ওঠে। এর মধ্যেই জিনিয়া হৃদয়ার হাত টেনে বলে উঠল। কোন জগতে হারালি? আপুকে বলে নিচেই দাঁড়িয়ে পড়লি, এবার নিচে চল। হৃদয়া ঠোঁট কামড়ে বলে উঠল। চল চল আপু চল। এই বলেই 5 জন রুম থেকে বেরিয়ে গেল। আর করিডোরে যেতেই নিচে তাকাতেই খুশবু বাদে বাকিদের চোখ বড় বড় হয়ে উঠল। কারণ আর্সলান মেনশনের বলরুম যেন আলো আর কাচের ঝলকে জেগে উঠেছে। উপরে ঝুলছে বিশাল ক্রিস্টাল চ্যান্ডেলিয়ার, যার প্রতিফলনে সাদা মার্বেল ফ্লোরে নামছে সোনালি ছটা। ড্রয়িং রুমের বিশাল দরজা দিয়ে এক এক করে ঢুকছে অতিথিরা। তাদের হাতে গ্লাসের হালকা টিং শব্দ, হাই হিলের টকটক আওয়াজ, আর পেছনে বাজছে নরম ভায়োলিনের মিউজিক, ঠিক যেন কোনো সিনেমার দৃশ্য। কেউ হাসছে, কেউ ছবি তুলছে, কেউ আবার গ্লাসে হালকা ড্রিঙ্ক নিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে আছে কোণে। ডেকোরেশনের প্রতিটি কোণে ডিজাইনার ফুল, সুগন্ধি মোমবাতি আর নরম আলোয় ভরে গেছে পরিবেশ। তাদের মাঝেই দাঁড়িয়ে আছে সাদা স্যুট আর ব্ল্যাক ভেস্ট পরে কায়ান, আর তার পাশে কায়ানের হাত ধরে দাঁড়িয়ে আছে লাল গাউন পরে লায়লা। আজকের এই পার্টির হোস্ট তারা দুজন। তাদের একটু দূরে দাঁড়ানো নিশাত বেগম আর বুরাক সাহেব। জাহানারা বেগমের এসব ভালো লাগে না, তাই সে রুমের মধ্যেই রয়েছে। ঘরেরই এক কোণে লায়লার পরিবার, লায়লার মা বাবা আর বড় ভাই রোশন। কিছুক্ষণ পরে রোশন হাতে ওয়াইনের গ্লাস নিয়ে গিয়ে দাঁড়ালো এমির আইদিন আর নিকোলাইয়ের পাশে। পুরুষদের শার্ট টাক্সিডো, নারীদের সিল্ক গাউন, আর ক্যামেরার ফ্ল্যাশে প্রতিটি মুখ যেন সিনেমার পর্দার মতো উজ্জ্বল। বাটলার ট্রে হাতে হেঁটে যাচ্ছে টেবিলের পাশে। সাদা গ্লাসে ধরা গ্লাসে শ্যাম্পেনের বাবল উঠছে ধীরে ধীরে। বাতাসে মিশে যাচ্ছে ফুল, পারফিউম আর বিলাসিতার মিশ্র গন্ধ। এসব দেখে জিনিয়া নাক মুখ কুচকে বলে উঠল, ইস রে, এদের মধ্যে আমরা শাড়ি পরে যাব? সবাই ভাবে আমরা অজপাড়া গা থেকে এসেছি। জিনিয়ার কথা শুনে খুশবু হাসতে হাসতে বলে উঠল। আরে কেউ কিছু ভাববে না, চল তোরা। এরপরে তারা 5 জনই নামলো নিচে, যাদের দেখে এমির আইদিন নিকোলাই আর আজ রোশানের চোখও সেই দিকে স্থির রইল। সেদিকে তাকিয়ে হঠাৎ রোশান বলে উঠল, হ্যাঁ রে আমির, তোদের রিলেটিভরা যে এত সুন্দর, আগে বলবি না? ওই কালো রঙের শাড়ি পরা মেয়েটা কে রে? কথাটা শুনতেই এমিরের কেন জানি না খুব রাগ হলো। রাগে নাক মুখ ফুলে গেল, কারণ কালো শাড়িতে ছিল জিনিয়া। সে হঠাৎ আজ গম্ভীর কণ্ঠ নিয়ে বলে উঠল, রোশান, এদিকে একদম নজর দিস না, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এমিরের গলার আওয়াজ শুনতেই রোশান একটু গলা খাঁকড়ি দিল, তারপর একটু হেসে বলে উঠল, তাহলে ওই লাল রঙের শাড়ি পরাটা কে? সব কয়টা সুন্দর, তবে ওই ওই রঙের শাড়ি পরাটা বেশি সুন্দর, কিন্তু অনেক ছোট মনে হচ্ছে, তাই লাল রং। সরি। পুরো কথা বলতে পারল না। তার আগেই নিকোলাই তার বাজ পাখির মতো চোখ দিয়ে রোশানের সামনে এসে দাঁড়িয়ে পড়ল, কারণ লাল শাড়িতে আছে জারিয়া। রোশান মাথা উঁচু করে বলে উঠল, এনি প্রবলেম নিকো ব্রো? নিকোলাই এতই লম্বা যে সে ঝুঁকে গর্জে বলে উঠল, জীবনে প্রথম কোনো মেয়ের জন্য মেক ওভার করে এসেছি, যাতে আমার না হওয়া বউটা যেন এক পলক আমায় দেখে। আর তুমি এসে বাটপারি করছো ওদিকে, আর এক নজর তাকালে তোমার ব্রেন দিয়ে ফুটবল খেলবো আমি, ইডিয়েট। রোশান একটু থতমত খেয়ে পেছনে সরে যেতে যেতে বলল,
আচ্ছা আচ্ছা নিকোবো, আমি বুঝেছি। আই এম সো লেট। আচ্ছা ওই নীল রঙের। বলতে পারলো না, তার আগেই আইদিন রোশনের কান টেনে বলে উঠল, এখান থেকে বিদায় হবি নাকি মেরে তোকে আন্ডারগ্রাউন্ড করব? নীল রঙের শাড়িতে ছিল মাহি। রোশন আউচ করে নিজের কান ছাড়াতে চেষ্টা করে ভয় পেয়ে একটু হাসির ভান করে বলে উঠল, ও নীল রং তোমার আইটেম ব্রো, তাহলে ওই রঙের। তার আগেই নিকোলাই বাঁকা হাসি দিয়ে বলে উঠল, আর বলিস না, একটা ওয়ার্ডও আমার ডাউট ঠিক থাকলে তুই মার্ডার হয়ে যাবে। এই কথাটা শোনা মাত্রই এমির, আইদিন আর রোশন একসঙ্গে চোখ বড় বড় করে তাকালো। কৌতূহল ও ভয় নিয়ে রোশন বলে উঠল। মানে? তখন নিকোলাই এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কথাটা ঘুরিয়ে বলে উঠল, আমার ছোট শালির দিকে যে তাকাবে তাকে আমি মার্ডার করব, কারণ সে এঙ্গেজ। তাই রোশন অবাক হয়ে বলল। এইটুকু মেয়ে আবার অ্যাঙ্গেজড? নিকোলাই এবার সিরিয়াস মুড নিয়ে বলে উঠল, হ্যাঁ, তাই তাকাস না, নিজের ভালো চাস তো। কিন্তু এমির আইদিন একে অপরের দিকে তাকাচ্ছে, কারণ তারা ঠিকই বুঝছে নিকোলাইয়ের অন্য কোনো কারণে কথা বলা। নিকোলাই এই পরিস্থিতি বুঝতেই আবার পরিবেশ স্বাভাবিক করার জন্য বলে উঠল, এমি, আইদিন বউকে দেখে তো আজই বিয়ে করতে ইচ্ছে করছে। এই কথা শোনা মাত্রই এমির হাসতে হাসতে বলে উঠল। বলো তো, উঠিয়ে দিয়ে আসি। নিকোলাই এমিরের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলে উঠল। আমার বউ তুই উঠাবি কেন, ইডিয়েট? তার কথা শুনে বাকি তিনজনই হেসে উঠল। বলরুমের আলো তখন ধীরে ধীরে আরো উজ্জ্বল হয়ে উঠেছে। চারিদিকে কাচের প্রতিফলনে সোনালি ঝলক যেন এক অদ্ভুত মায়া তৈরি করছে। কায় লায়লার পাশে দাঁড়িয়ে, হাতে গ্লাস, চোখে এক অনভ্যস্ত ক্লান্তি। লায়লা হাসছে, অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করছে, আর কায়ান মাথা নাড়ছে, হাসি দিচ্ছে। কিন্তু হঠাৎ তার চোখ গেল অন্য কোথাও। ভিড়ের ভিতর দিয়ে যখন 5 জন মেয়ে একসাথে নিচে নামলো, তখন সময় যেন থেমে গেল তার কাছে। রিদিয়া, সে নামটা সে ভুলে থাকতে চেয়েছিল, কিন্তু এই মুহূর্তে চোখের সামনে সেই মেয়ে হেঁটে যাচ্ছে ওয়াইন কালারের শিফন শাড়িতে। নরম আলোয় তার গলার পাশে ঝরে পড়েছে চুলের এক গোছা, আর পাশে নিজেদের পার্টনার থাকা সত্ত্বেও বেশিরভাগ পুরুষের চোখ রিদিয়ার দিকে, যা দেখে কায়ানের শরীর আগে কেঁপে উঠল। চোখ মুখ কুচকে অন্যদিকে ফিরে দাঁতে দাঁত পিষে বলে উঠল, দোজ ফকার্স। গ্লাসে ধরা ড্রিঙ্ক হালকা কেঁপে উঠল। তারপর এক ঢোক নিতে গিয়ে এসে থমকে গেল। ওয়াইন গলার কাছে আটকে রইল। কায়ন হঠাৎ শ্বাস নিল গভীর করে। ঠোঁটের কোণে আটকে থাকা অস্বস্তি ঢাকতে গলায় চাপ দিল, কিন্তু গলাটা যেন শুকিয়ে গেল মুহূর্তে। ড্রিঙ্কটা গলা দিয়ে নামছে না, শুধু ভেতরে এক আগুন দাউ দাউ করে জ্বলছে। চোখ ফিরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। হৃদয়ের চলার ভঙ্গিটায় আছে এক অদ্ভুত আত্মবিশ্বাস, আবার কোথাও যেন লাজুকতা ছুঁয়ে আছে। সে বুঝতে পারছে না নিজের বুকের ভেতর এই অস্থিরতা রাগের না আকর্ষণের। লায়লা যখন কায়ানের কাজ ছুঁয়ে হালকা স্বরে কিছু বলল, বেবি তুমি ঠিক আছো? কায়ানটা শক্ত করে সামনে নিল, হ্যাঁ, ফাইন। কিন্তু চোখের কোণ ভেদ করে হৃদয়ার গলার দিকেই টান পড়ে রইল তার দৃষ্টি। তারপর নিঃশব্দে গ্লাস নামিয়ে নিল টেবিলের উপর। হাতে থাকা সিগনেচার রিংটা ঘুরিয়ে ঘুরিয়ে নিজের আঙুলে চেপে ধরল। নিজেকে আর সামলাতে না পেরে কায়ান লালচে আলোয় মুখে একরাশ বিরক্তি আর লুকানো ব্যথা নিয়ে লায়লার দিকে তাকিয়ে বলে উঠল, আমি একটু আসছি, গেস্ট সামলাও। লায়লা সেই মুহূর্তে হালকা ঠোঁট বাঁকিয়ে তাকালো। চোখে একটা সন্দেহের রেখা ভেসে উঠল। লায়লা ভ্রু উঁচিয়ে বলে উঠল, কোথায় যাচ্ছো? কায়ান এক মুহূর্তে চোখ বন্ধ করে রইল, যেন বিরক্তি সামলাচ্ছে। তারপর গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমি আর ওয়াইন নিতে পারছি না, একটু নিজের পছন্দের মকটেল নেব। লায়লার ঠোঁটের কোণে উঠে এলো একরাশ তিক্ততা, কিন্তু মুখে জোর করে হাসি টেনে বলল, ওয়েটারকে বলে দাও। কায়ানের চোখে তখন কেবল ঠান্ডা ক্লান্তি। না, আমি নিচে যাব, গেস্টটা হ্যান্ডেল করো। এই বলে কায়ানের এক মুহূর্ত দাঁড়ালো না। না চাইতেও তার পা চলে গেল হৃদয়ের দিকেই, যেন নিজের অবচেতনই তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই মেয়েটার ছায়ার কাছে। লায়লা সেই দৃশ্য দেখে স্থির দাঁড়িয়ে রইল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল তীক্ষ্ণ রাগ ভরা হাসি, একটা হাসি। সে নিজের গ্লাসে হালকা ওয়াইন নেড়ে ফিসফিস করে বলল, যাও যাও, নিজেকে সামলাতে পারছো না তাই না বেবি? পারবে কি করে? তুমি তো ওই বীজটাকে প্রথম দিন দেখেই নিজেকে সামলাতে পারছিলে না। এত বছরে আমাকে কখনো ভালোভাবে তোমায় টাচ করতে দাওনি, কিন্তু সেদিন সকালে তুমি নিজেও জানো না তুমি বীজটার কত কাছে ছিলে।
তারপর লায়লা নিজের চোখে মুখে রাগ নিয়ে এসে আবারও বলে উঠল, তোমার মন থেকে ওই বীজটাকে কি করে সরাতে হয় আমি ভালো করেই জানি। এনজয় বেবি উইথ ওর সো কল্ড বীজ। তারপর সে আবার মুখে হাসি টেনে গেস্টদের মধ্যে ঢুকে গেল। মিথ্যা উচ্ছ্বাসে ভরা সেই হাসিটা যেন তার মুখে নয়, চোখে ছুরি হয়ে ঝলসে উঠল। এদিকে ভিড়ের মধ্যে হৃদিয়া নিজের চারপাশে আলো ছায়ার মধ্যে একরকম অস্থির হয়ে আছে। খুশবুর দিকে তাকিয়ে একটু ভ্রুকুচকে বলে উঠল, জান্টুস, এইগুলো ওইসব বাজে ড্রিঙ্ক না তো? খুশবু হেসে বলে উঠল, ধর পাগল, এগুলো ফ্রুট জুস। ওই বাজে ড্রিঙ্ক আমি খেলে আমার বিগ ব্রো এমু ব্রো মেরে ঝুলিয়ে দেবে। হৃদিয়া মনে মনে ভাবল, ভাইগুলো আর যাই হোক, নিজের বোনের প্রতি খুব সিরিয়াস। তখন হঠাৎ হৃদিয়ার চোখ গেল একটু পাশে, যেখানে দাঁড়িয়ে আছে কায়ান। সে এক ওয়েটারের হাতে রাখা মকটেলের ট্রে থেকে এক গ্লাস মকটেল উঠিয়ে নিল, কিন্তু দৃষ্টি হৃদিয়ার দিকে। হৃদিয়া যেন সেই দৃষ্টি বুঝে বুকের ভেতরটা কেমন অজানা আতঙ্কে কেঁপে উঠল। চোখ ঘুরিয়ে নিল অন্যদিকে, যেন না দেখলে কিছুই ঘটবে না। হঠাৎ সেই মকটেলের ট্রে হাতে নেওয়া ওয়েটারটা হৃদিয়ার দিকে আসতে যাচ্ছিল। তখন হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যেতে লাগলো হৃদিয়ার উপর, কিন্তু পড়ার আগেই পেছন থেকে কেউ তার কলার ধরে পেছনে টান দিল, কিন্তু তার হাতে থাকা ট্রেটা হৃদিয়ার শাড়ির উপর পড়ে গেল। হঠাৎ করে এসব হয়ে যাওয়ায় হৃদিয়া হতভম্ব নিঃশব্দে নিজের দিকে তাকিয়ে রইল। মৃদু রঙিন আলোয় ভেজা শাড়ির কাপড়টায় লালচে দাগ ছড়িয়ে পড়েছে। কিছু গেস্ট সেদিকে ছুটে আসলো। ওয়েটার হাতঝোড় করে কাঁপা কাঁপা গলায় বলল, ম্যাম আই এম এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি হঠাৎ করে কি করে পড়ে গেলাম। হৃদয়া বুঝতে পারলো লোকটা ভয় পাচ্ছে, তাই নিজের একটু কষ্ট হলেও একটু মৃদু হেসে বলে উঠল। ইটস ওকে। এর মধ্যেই খুশবুর চোখ বড় বড় করে ওয়েটারের দিকে তাকিয়ে বলে উঠল, আরে আপনি তো একটু সাবধানে চলবেন। তখন পাশ থেকে জিনিয়া এগিয়ে এসে খুশবুর হাত চেপে বলল, আরে খুশবু, উনি হয়তো বুঝতে পারিনি। তারপর জিনিয়া হৃদয়ের দিকে তাকিয়ে বলে উঠল। হৃদয় একটু ম্লান হাসি দিয়ে বলল, হ্যাঁ আপু, চেঞ্জ করে আসি। তখন হঠাৎ হৃদয়ার পাশ থেকে যেতে যেতে কায়ান মকটেলের গ্লাস হাতে ঘোরাতে ঘোরাতে তার ছেলের হাসি দিয়ে বলে উঠল, উপস, সো ব্যাড। যা শুধু হৃদয়ার কান পর্যন্ত গেল। এই কথা হৃদয়ার কানে যেতেই দাঁত কিরমির করে কায়ানের দিকে তাকিয়ে হয়তো 1000টা গালি ছুড়ে দিল। একটু পাশে থাকা জিনিয়া মাহিয়ার উদ্দেশ্যে বলে উঠল, মাহি আপু, এই মকটেইলটা যদি আমার শাড়িতে পড়তো তাহলে ভালো হতো। আমার এখন আর শাড়ি পরে থাকতে হতো না, আমিও শাড়ি চেঞ্জ করার সুযোগ পেতাম। জিনিয়ার কথা শুনে মাহিয়া হেসে জবাব দিল, তোর শাড়িতে এত অ্যালার্জি কেন? আমি বাবা বুঝি না। জিনিয়া একটু বিরক্ত হলেই বলল, শাড়ি পরে সবাই থাকে। বাক্য সম্পূর্ণ করতে পারল না। ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্যে হঠাৎ কেউ তার হাত ধরে টান দিল। অজানা সেই টান যেন তাকে পুরো দেহসহ এক অজানা ছায়ার দিকে টেনে নিচ্ছে। একই সঙ্গে পাশ থেকে মাহিয়ার হাতেও টান পড়ল। দুজনেই এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল ভয়ে আর বিস্ময়ে। এদিকে হৃদিয়া ওখান থেকে বেরোতে যাবে, তখন হঠাৎ এক ব্যক্তি এসে হৃদিয়ার দিকে ন্যাপকিন বাড়িয়ে বলে উঠল, হ্যালো মিস বিউটিফুল, ইউ ক্যান ইউজ ইট। হৃদয় এক মুহূর্তের জন্য থমকে গেল। অপরিচিতার কণ্ঠে মিষ্টি হাসি। মুখ ঘুরে তাকাতেই দেখল প্রায় 27-28 বছরের এক যুবক, দামি স্যুট পরা, চোখে আত্মবিশ্বাসী লালসা মেশানো হাসি। মনে মনে হৃদয়ার কপাল কুঁচকে গেল। হৃদয় মনে মনে ভাবছে, হে আবার কে রে বাবা, কিন্তু তবুও ভদ্রতার খাতিরে একটু হাসি ভাব নিয়েই লোকটার হাত থেকে ন্যাপকিনটা নিয়ে বলে উঠল, থ্যাংক ইউ। হৃদয়া ন্যাপকিনটা নিয়ে নিজের মুখ ও গলা মুছতে লাগলো। তখনই লোকটার নজর হঠাৎ করে চলে গেল হৃদয়ার কোমরে জড়ানো কোমর বন্ধনের উপর। কিন্তু এই সব দৃশ্য একটু দূরে দাঁড়ানো কায়ানের বাজ পাখির নজর থেকে এড়িয়ে গেল না। কায়ান মকটেলের গ্লাস রেখে তখন ওয়াইনের ট্রে ধরা ওয়েটারকে দাঁড় করিয়ে ট্রে থেকে ওয়াইন নিয়ে হৃদয়াদের দিকে দৃষ্টি রেখে এক ঢুক গিলে নিচ্ছে একের পর এক ওয়াইনের গ্লাস। এমন মনে হচ্ছে যেন তার বুকে কেউ জ্বালা দিচ্ছে, আর এইসব দ্রব্য তা জ্বালা মেটাচ্ছে। কায়ান এই 5 মিনিটে প্রায় 3 গ্লাস ওয়াইন শেষ করে দিয়েছে। এই 5 মিনিটে কানের মুখে জমে থাকা নেশা, ক্রোধ আর অজানা আকর্ষণ একসাথে ঘূর্ণিঝড়ের মতো ছুটে আসছিল তার মাথার ভেতর। তারপর হঠাৎ ভিড়ের মধ্যে এসে মিলিয়ে গেল। হঠাৎ হৃদয়ার সামনে দাঁড়ানো লোকটা নিজের চোখ সরিয়ে হাত বাড়িয়ে বলে উঠল, হ্যালো মিস বিউটিফুল, আই এম ডোনাল্ড স্মিথ। হৃদয় এবার একটু অস্বস্তি অনুভব করছে,
কারণ সেরকম গায়ে পড়া লোক পছন্দ করে না। তাই সে একটু হালকা হাসি এসে বলল, আমাকে না এই শাড়িটা চেঞ্জ করতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে সে আর লোকটার জবাবের অপেক্ষা করলো না। এত লোকের মাঝে ভিড়ের ফাঁক দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে লাগলো। কিন্তু উপরে উঠে করিডোরের বাঁকের কাছে যেতেই এক শক্ত পুরুষালী বাহু তাকে হঠাৎ টেনে পেছন থেকে জড়িয়ে ধরল। হৃদয়ার নিঃশ্বাস আটকে গেল। সে কিছু বোঝার আগেই নিজেকে বাতাসে ভাসতে দেখল তার ছোট্ট শরীরটা কাঁধে তুলে নিচ্ছে কেউ। চারপাশে আলো ছায়া মিশে গেছে। হৃদয়ার মুখে আতঙ্ক। সে ছটফট করতে করতে চিৎকার করল, এই কে আপনি? কে আপনি? ছাড়েন আমায়। এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? অসভ্য লোক, আমি কিন্তু চিৎকার করব। গম্ভীর কর্কশ এক পুরুষ কণ্ঠ তখন ফিসফিস করে উঠল, আরে জোরে চিৎকার করো, কেউ শুনতে পারবে না, এই সাউন্ডের মধ্যে তোর চিৎকার। কণ্ঠ শুনতেই হৃদয়ার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। হৃদয়া এই কণ্ঠ খুব ভালো করেই চেনে, কারণ এই কণ্ঠের মালিক কায়ান। হৃদয়া মরিয়া হয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। নিজের নখ দিয়ে টাক্সিটার উপর দিয়ে কায়ানের পিঠ খামচে ধরে বলল, অসভ্য লোক, ছাড়েন আমায়। কিন্তু কায়ান নীরব, চোখে তীব্র জ্বলন্ত অন্ধকার, ঠোঁটে দমন করা রাগ। নিজের রুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করল। দরজা সেই শব্দে হৃদয়ার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। সে এখন নিঃশ্বাস নিচ্ছে হাঁপুড়ের মতো, মুখে আতঙ্ক, চোখে রাগ আর ভয় মিশে আছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছেন? দরজা বন্ধ করলেন কেন? জঘন্য লোক, মেরে আপনার মাথা ফাটিয়ে দিব। আমাকে চেনেন না। সেই মুহূর্তে হৃদয়াকে দাঁড় করিয়ে পিষে দিল দেয়ালের সঙ্গে। চোখে ভয়ঙ্কর আগুন, চল শক্ত হয়ে আছে, কপালের শিরাগুলো জেগে উঠছে। হৃদয়া ভয় পেলেও নিজের ভয়কে দুর্বল বানাতে চায় না। তার বুকের ভেতর ঢেউ উঠছে, কিন্তু মুখে জেদ। তখন হঠাৎ কায়ান তার এক হাত দিয়ে হৃদয়াকে নিজের কাছে টেনে আর এক হাত দিয়ে হৃদয়ার শাড়ি সরিয়ে উন্মুক্ত পেটে জড়ানো কোমর বন্ধনের উপর হাত রাখতেই দুজনের শরীর কেঁপে উঠল। কায়ানের শ্বাস ভারী হতে লাগলো। নিজে একটু ঝুঁকে হৃদয়ার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে ওয়াইনের নেশায় ডোবানো কণ্ঠ নিয়ে বলে উঠল, এসব ফাকিং চেইন পরে পুরুষদের বশ করতে চাস? If someone notice you, I will destroy his eyes. If someone want to touch you, I will destroy his hands. If someone wants you, I'll make sure he will be dead. Miss True, because you are poison for everyone. কায়ানের প্রতিটি শব্দ যেন হৃদয়ার মাটির নিচের স্থিরতা কাঁপিয়ে দিল। তার চোখে আতঙ্ক, কিন্তু বুকের ভেতর কেমন যেন একটা অন্যরকম অনুভূতি জন্ম নিচ্ছে, যা সে বোঝাতে পারছে না। আর্সলান মেনশনের বিশাল বলরুমটায় এখনো এক অদ্ভুত আলোর মায়ায় ঢেকে আছে। সিলিং থেকে ঝুলছে ক্রিস্টালের ঝাড়বাতি, তার আলোয় প্রতিফলনে সোনালি আভা পড়ছে চকচকে মার্বেল ফ্লোরে। কোথাও কেউ হাসছে, কোথাও গ্লাসে গ্লাস ঠোকাঠকির শব্দ। সেই শব্দ যেন মিশে যাচ্ছে ভায়োলিনের নরম সুরে। কিন্তু এসবের মাঝেই এই মেনশনের চারিদিকে চলছে এক একজনের এক এক নতুন গল্প। এই কুমিরের বাচ্চা, আমার হাত ছাড়, নইলে কিন্তু পেছনে লাথি মারবো। জিনের হাত ধরে এমি টানতে টানতে মেনশনের ব্যাকইয়ার্ডে নিয়ে এলো। আর্সলান মেনশনের ব্যাকইয়ার্ডটা যেন একটা স্বপ্নের মতো জায়গা। চারপাশ জুড়ে মৃদু আলো, দূরের সমুদ্রের গর্জন সেই নীরব রাতকে আরো গভীর করে তুলছে। বাগানের কোনায় কোনায় বসানো ছোট ছোট ফেরি লাইটের গুচ্ছ বাতাসে দুলে উঠছে আস্তে আস্তে, যেন তারারা ঝিকিমিকি করে মাটিতে নেমে এসেছে। জিনিয়ার সঙ্গে সঙ্গে মাহিয়াকেও আইদিন ঠিক একইভাবে টেনে নিয়ে আসলো। মাহিয়াও চিৎকার করে বলে উঠল আইদিনের উদ্দেশ্যে, এই আডলফ খান, আমায় এভাবে টেনে আনলেন কেন? হাত ছাড়ুন। আইদিন সোজাসুজি জবাব দিয়ে বলে উঠল, ছেড়ে দিব বললে তো আর ছাড়া যায় না। দরকার আছে চুপচাপ থাকেন মিস মাহি। এদিকে ব্যাকইয়ার্ডে সিটিং সেকশনে বসে আছে নিকোলাই। নিকোলাইকে আজ যেন একটু অন্যরকম লাগছে। নিউ হেয়ার কাট, নিজের ওই বডিগার্ড ইউনিফর্ম থেকে বেরিয়ে আজ লম্বা সুঠাম দেহ যুক্ত শরীরে জড়িয়েছে কালো টাক্সিডো, হাতে দামি ঘড়ি, আর চুলগুলো একদম ছোট ছোট করে কাটা। তো ওই অল্প মেকওভারেও দারুণ লাগছে। সিনে আবার বলে উঠল ও এমিরের দিকে তাকিয়ে, আরে কানে শুনতে পায় না নাকি? এই কথা বলতেই এমির হাসতে হাসতে বলে উঠল, হ্যাঁ, আমি চোখ দিয়ে শুনি, কান দিয়ে দেখি, টিকটিকি। ঠিক তখনই নিকোলাই চেয়ার ছেড়ে উঠে তাদের দিকে আসতে আসতে জিনিয়ার মাহিয়ার উদ্দেশ্যে বলল, হাই সিস্টার ইন লস। মাহি আর জিনিয়া হা হয়ে গেল। হঠাৎই লোকটা তাদের সিস্টার ইন ল কেন বলছে বুঝে উঠতে পারছে না। তাদের চোখে এরকম
প্রশ্নের গভীর ছায়া ভেসে উঠছে দেখে নিকোলাই বলে উঠল, আমি একটু আমার গ্রিন মিস্ট বউয়ের সঙ্গে সময় কাটাতে চাই। এই বলে নিকোলাই চলে যেতে লাগলো। তখন পেছন ঘুরে বলে উঠল, এই ইডিয়েট, দুটো যদি বেশি বাড়াবাড়ি করে তবে তোমার এই ব্রাদার ইন লকে বলতে পারো। নিকোলাইয়ের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না জিনিয়া মাহিয়া। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। এরপরেই নিকোলাই আইদিন আর এমিরের দিকে তাকিয়ে এক তীব্র দৃষ্টি ছুড়ে বলে উঠল, আমি যেন কোনো কমপ্লেইন না শুনি। টেক কেয়ার বোথ অফ দেম। এই বলে চলে গেল নিকোলাই মেনশনের দিকে। নিকোলাই চলে যেতেই জিনিয়া চোখ মুখ কুচকে বলে উঠল, আরে এই কুমিরের বাচ্চা, আমার হাতটা তো ছাড়। আর ওই আঙ্কেল কি বলে গেল? এমির আবারও তার দুষ্টু হাসি দিয়ে জিনিয়ার কানের কাছে গিয়ে বলল, টিকটিকি ভুল বললে। নিকো ব্রো তোমাদের আঙ্কেল নয়, বরং তোমার বিগ ব্রাদার ইন ল হওয়ার চেষ্টা আছে। জিনিয়া কথাটা শুনতেই হতভম্ব হয়ে মুখ হা করে চমকে একটু উচ্চস্বরে বলে উঠল, কি? একটু পাশ থেকে জিনিয়ার এই অবস্থা দেখে মাহিয়া বলে উঠল, কিরে এরকম চমকে উঠলি কেন? কিন্তু জিনিয়া কিছুই বলতে পারল না। মুখ এখনো হা হয়ে আছে। সে নিঃশব্দে দাঁড়িয়ে আছে এমিরের দিকে তাকিয়ে। মাহিয়া বিরক্ত হয়ে যাচ্ছে। এতে জিনিয়া কোনো জবাব দিচ্ছে না। উপর থেকে মাহিয়ার হাতটা এখনো ধরে আছে আইদিন। আর এই যে অ্যাডলফ খান, আমার হাতটা কি ছাড়বেন? তখন আইদিন মাহিয়াকে একটু সাইডে নিয়ে গিয়ে নিজের কাছে টেনে নিল। মাহিয়া এভাবে কাছে টানায় চমকে উঠে চোখ বড় বড় করে তাকালো। তাকে প্রথম কোনো পুরুষ এত কাছে টেনে নিল। তার শরীর যেন কেঁপে উঠল। তবুও মাহিয়া নিজেকে একটু সামলে ছাড়াতে যাবে, ঠিক তখনই আইদিন এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, মিস মাহি, আসলে নিক আপনার সিস্টারকে পছন্দ করে। কথাটা শোনা মাত্রই মাহিয়াও জিনিয়ার মতো হতভম্ব হয়ে গেল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তারপর এসব থেকে বেরিয়ে নিজেকে আইদিনের হাত থেকে ছাড়াতে ছাড়াতে দাঁত মুখ কুচকে বলে উঠল, এই কথা শোনার জন্য নিজের এত কাছে কেন টেনে আনলেন ফকিনীর বংশধর? আইদিন একটু বাঁকা হাসি দিয়ে জবাব দিল, শুনলে না, তোমার না হওয়া বলে গেল তোমাদের টেক কেয়ার করতে। মেনশনের কোলাহল ছাড়িয়ে নির্জন পরিবেশে যদি আপনি ভয় পান। মাহিয়া বিরক্ত হয়ে জবাব দিল, কে ব্রাদার ইন ল? আপনারা জানেন না জারিয়াপু এনগেজড? মিস মাহি, আপনি আমাকে কি ভাবেন? আপনাকে নিয়ে ভাবার সময় নেই। প্লিজ বলেন না, কিছু তো একটা ভাবেন। ভালো বা খারাপ, সুন্দর বা বাজে, কিছু তো একটা ভাবেন, সেটাই বলেন। আইদিনের কথা শেষ হতেই মাহিয়া নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে ওঠে, সব সুন্দর জিনিস ভালো হয় না। যেমন আপনি সুন্দর, কিন্তু আপনি একটা মস্ত বড় প্লে বয়। কথাটা শুনে আইদিনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এরপর মাথাটা নিচু করে বলে আবারও মাহিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, মিস মাহি, তার মানে আপনি সত্যি মানেন আমি সুন্দর? কিন্তু মাহিয়া কোনো জবাব দিল না। এরপর মাহিয়ার চিবুক ধরে নিজের দিকে ফিরিয়ে মাহিয়ার চোখে চোখ রেখে বলে উঠল, ওকে, বলতে হবে না আপনাকে কিছু, কিন্তু একটা কথা শুনে রাখুন। নিকোলাই, আমিও এমি, চারজন ডিফারেন্ট টাইপের মানুষ। আমাদের চারজনের আর কোনো ফ্রেন্ডের প্রয়োজন নেই, কিন্তু আমাদের মধ্যে একটা জিনিস কমন, সেটা জানেন কি? মাহিয়ার হঠাৎ করে যেন কি হলো কে জানে, মনে মনে ভাবতে লাগলো, লোকটা যেমনই হোক, এই ধূসর রঙের চুলের সঙ্গে তার এই চেহারাটা বেশ বেশি সুন্দর লাগে। সে আইদিনের ওই বাদামি রঙের চোখের দিকে তাকিয়ে নিচু গলায় বলে উঠল, কি? আইদিন নিজের এক হাত দিয়ে মাহিয়ার কোমর নিজের আরো কাছে টেনে নিজের গরম নিঃশ্বাস ফেলতে ফেলতে কর্কশ কণ্ঠে বলে উঠল, আমরা যদি কোনো কিছু দেখে একবার সিদ্ধান্ত করে ফেলি এই জিনিসটা আমাদের চাই, তবে যে কোনো মূল্যে বা কোনো কিছুর বিনিময়ে সেটা চাই। আর সেই পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাকে সরাতে 1 মিনিটও ভাবার সময় নিব না। হতে পারি আমি প্লে বয়, কিন্তু আজ তুমি আমার চোখের দৃষ্টি চুরি করেছ। সো বি কেয়ারফুল মিস সুগার ক্যান্ডি। কথাগুলো যেন মাহিয়ার কানে বেজে উঠল এমনভাবে যা তার বুক কাঁপিয়ে দিল। শরীর কেমন হিমশীতল হয়ে উঠছে। নিজেকে কেমন হালকা অনুভব করতে লাগলো। আইদিন একটু বাঁকা হাসি দিয়ে আবার বলে উঠল, ঘাবড়াবেন না মিস সুগার ক্যান্ডি, সবাই চোখের দৃষ্টি চুরি করেছেন। যেদিন এই প্লে বয়ের মনটাও চুরি করে নেবেন, সেদিন নিজের সব কিছু দিয়ে আপনাকে আমার কারাগারে বন্দি করব। আপনি চান বা না চান, সেদিন থেকে আমার কারাগারের একমাত্র কয়েদি হবেন আপনি। এরপর আইদিন একটু দূরে দাঁড়ানো এমিরের দিকে তাকিয়ে
একবার মাহিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, ওই যে ছেলেটা দেখছেন, অনেকটা আমার মতোই। কায়া আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমার বেশিরভাগ সময় ওর সঙ্গেই কাটে। ওকে দেখলে মনে হয় ফানি বয়, কিন্তু ওর মধ্যেও কায়ানের ব্লাড। আইদিনের শেষ বলা কথাটার মানে অনেক গভীর হয়তো, কিন্তু এই গভীরতা এখনো মাহিয়া ঠাঁই পাচ্ছে না, কারণ সে ডুবে যাচ্ছে একজোড়া ধূসর নজরের মাঝে। এদের দিকে দূর থেকে তাকিয়ে আছে জিনিয়া। আইদিন আর মাহিয়াকে এত কাছাকাছি দেখে জিনিয়ার গা পিত্ত জ্বলে যাচ্ছে। এই এমির তাকে ছেড়ে দিলে আজ হয়তো আইদিনের এক চোখ কানা করে দিত। জিনিয়া দাঁত খিচিয়ে বলে উঠল, এই কুমিরের বাচ্চা, ওই আঙ্কেল আমার মাহি আপুকে ওভাবে কেন জড়িয়ে আছে? হাত ছাড়, আজও পেটার নাক ফাটিয়ে দেব। জিনিয়া ছটফট করতে দেখে জিনিয়াকে অন্যদিকে ঘুরিয়ে এমির হাসতে হাসতে বলল, ওদিকে তাকাতে হবে না টিকটিকি, তার থেকে ভালো তুমি আমাকে দেখো। দেখো আমি কত হ্যান্ডসাম। কথাটা শোনা মাত্রই জিনিয়া একটু ভ্রু উঁচিয়ে বলে উঠল, আপনাদের মতলবটা কি বলুন তো? একজন গেল জারিয়াপুর পেছনে, একজন মাহিয়াপুর পেছনে। আপনারও ভাবসাব ভালো লাগছে না। এমির এদিক ওদিক করে একটু মাথা চুলকে বলে উঠল, টিকটিকি, তোমায় না আজকে আরো বেশি সুন্দর লাগছে এই শাড়ি, না কি বলে এটা পরে। কালো পরি, তোমাকে দেখে না আমার একটা ওই ইন্ডিয়ার গান মনে পড়েছে। জিনিয়া বিরক্ত হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করারও নেই। তার হাতটা এই লোকটা এমনভাবে ধরেছে যে এখান থেকে যেতেও পারছে না। তাই একটু বিরক্ত নিয়ে বলে উঠল, কি গান? এমির একটু দুষ্ট হাসি দিয়ে বলে উঠল, যারা যারা টাচ মি টাচ মি টাচ মি, যারা যারা কিসমি কিসমি কিসমি। গানটা শোনার সঙ্গে সঙ্গে জিনিয়ার মনে হচ্ছিল লোকটার চোখ মুখ ফাটিয়ে দিতে, কিন্তু তবুও নিজেকে শান্ত রেখে দাঁত পিষে হাসি দিয়ে বলে উঠল, ও তাই? আমারও না আপনাকে দেখে একটা গান মনে পড়ছে। এমির একটু খুশি হয়ে গেল মনে হয় কথাটা শোনা মাত্রই, তাই উৎসাহ নিয়ে বলে উঠল, তার মানে এই মুহূর্তে তুমিও আমাকে নিয়ে গান ভাবছো? ইন্টারেস্টিং, খুব ভালো লাগলো শুনে। তবে গানটা কি? জিনিয়া আর কোনো কথা না বাড়িয়ে সোজা রোদ্দুর রায়ে সেই গান শুরু করলো। বোকাচোদা বোকাচোদা। এমির গান শুনে ভাবলো এটা আবার কেমন গান, কিন্তু মেয়েটা যে তার জন্য গাইছে এটাই তার কাছে এখন এই মুহূর্তে অনেক। তাই সে আবার উৎসাহ নিয়ে বলে উঠল, ওয়াও নাইস, বাই দ্য ওয়ে এর মানে কি? এরপর জিনিয়া নিজের রাগ বার করে চিৎকার করে বলে উঠল, ইউ আর এ ইডিয়ট ফাকার। এমির কথাটা শুনে একটু রেগে গিয়ে দাঁত পিষে বলে উঠল। হোয়াট দ্য। এরপরেই জিনিয়া নিজের হাত চালাতে না পেরে শাড়ি পরা অবস্থাতেই পা দিয়ে এমিরকে এক লাথি মেরে বলল, চিমকান ডিগ্রি করার জায়গা পাস না? যারা যারা টাসমি টাসমি, আয় তোকে টাচ করাচ্ছি, অসভ্য বাদর। দুজনেই রাগে ফুটছে, কিন্তু তবুও এমিরাজ জিনিয়ার হাত ছাড়ল না। এদের এই দুষ্টুমিষ্টি ঝগড়ার মাঝে আর্সলান মেনশনের কোনো এক নিস্তব্ধ ঘরে বেজে উঠছে ভারী নিঃশ্বাসের শব্দ। আর এই নিঃশব্দে দুটো মানুষ যেন নিজের মূল মস্তিষ্কের সঙ্গে এক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এসব ফাকিং চেইন পরে পুরুষদের বশ করতে চাস? If someone notice you, I will destroy his eyes. If someone want to touch you, I will destroy his hands. If someone wants you, I'll make sure he will be dead. Miss True, because you are poison for everyone. কায়ানের বলে যাওয়া প্রতিটা শব্দে রিদিয়া নিজের বুকের ভেতর এক ঝড় বয়ে বেড়াচ্ছে। চোখে ভয়, মনে রাগ, তবু কোথাও একটা অব্যাখ্যাত অনুভূতি তাকে স্থির থাকতে দিচ্ছে না। সে ঘৃণা করছে কায়ানকে, ঘৃণা করছে তার এমন আচরণ, তার ছোঁয়া, তার নিঃশ্বাসের গরম ভাব। কিন্তু কায়ানের ছোঁয়ায় তার শরীর না চাইতেও কেঁপে ওঠে, যেন প্রতিটি স্নায়ু অচেনা আগুনে জ্বলে উঠছে। এতটা কাছে কায়ান দাঁড়িয়ে তার নিঃশ্বাসের গরম পরশ গাল ছুঁয়ে যায়। আর রিদিয়া নিজের শ্বাসকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারে না। কায়ানের চোখে এখন এক নেশা, ওয়াইন, রিদিয়া আর সেই অদ্ভুত আকর্ষণের মিশ্রণের ধোঁয়া। তার ঠোঁটের কোণ থেকে ভেসে আসা ওয়াইনের গন্ধ, শরীরের ভেতর মিশে থাকা নিকোটিনের কুয়াশা আর কায়ানের পারফিউম সব মিলিয়ে এক মাদক ঘূর্ণি তৈরি করছে চারপাশে। রিদিয়ার মনে হয় তার পেটের ভেতরেই কেউ নরমভাবে ছুরি ঘুরিয়ে দিচ্ছে যন্ত্রণার মতো, অথচ তাতে লুকিয়ে আছে এক অনিচ্ছা মেশানো আকর্ষণ। হঠাৎ রিদিয়ার কোমরে একটা কিছু টানের ঝটকা লাগলো, সঙ্গে সঙ্গে একটু ব্যথার আঁচ পেতে কায়ান কোটটা খামচে ধরল আর মুখ থেকে বেরিয়ে এলো। লক্ষ্য করে দেখলো কায়ান তার সরু কোমর বন্ধনী ছিঁড়ে ফেলেছে। এরপরই কায়ান সেটা তার বিছানার উপর ছুঁড়ে ফেলে দিল। রিদিয়ার আগে দাঁতে দাঁত চেপে বলে উঠল,
ওটা ছিঁড়লেন কেন? ওটা আমি নিউ মার্কেট থেকে কত কষ্ট করে কিনেছিলাম 2100 টাকা দিয়ে। এই কথা শোনা মাত্রই কায়ানের ভ্রু উঁচিয়ে উঠল। রাগে নিজের গায়ের স্যুটটা খুলে ছুঁড়ে মারল। এদিকে কায়ানকে এভাবে পাগল করে দিচ্ছে, আর সে পড়ে আছে ওই জিনিস নিয়ে, যে জিনিস বিকাল থেকে তার মাথায় হানা দিয়েছে। এরপর গলায় টাই খুলে ফেলে শার্টের উপরের বোতাম দুটো খুলে নিজেকে যেন মুক্ত করলো এক দম বন্ধ পরিস্থিতি থেকে। যে জিনিসের ঝলকানিতে পুরুষরা লালসার নজরে তাকিয়েছিল, তখন সে ঠোঁটকুচকে বলে উঠল, I don't like cheap things, just like you. এই চিপ থিংসগুলো আমার মতো মানুষের মাথা নষ্ট করে দিছে। রিদিয়া নিজেকে আর অপমান হতে দিল না, তাই নিজেকে একটু সামলানোর চেষ্টা করে চোখ বন্ধ করে মনে একরাশ হতাশা নিয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠল, আমি চিপ, আমার জিনিস চিপ। আপনারা তো বিলিয়নিয়ার, তাহলে আমার মতো চিপ জিনিসকে কেন স্পর্শ করছেন? আপনার স্পর্শকে আমি ঘৃণা করি। ছাড়েন আমাকে। আপনি হয়তো আমাদের সম্পর্ক ভুলে যাচ্ছেন। এ কথা বলতেই কায়ানের তীক্ষ্ণ চোয়াল হয়ে উঠল আরো কঠিন। নাক ফুলে উঠেছে, উজ্জ্বল ত্বকে কপালের শিরাগুলো নীল স্পষ্ট। হৃদয় নিজের কাঁপা কাঁপা হাত দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু হৃদয়াকে একদম নিজের সঙ্গে মিশিয়ে নিল কায়ান। তাদের মধ্যে এখন হাফ ইঞ্চিও দূরত্ব নেই। দাঁতে দাঁত পিষে জবাব দিল, সম্পর্ক দেখাস তুই আমাকে? কিসের সম্পর্ক তোর সঙ্গে আমার? বল, কিসের সম্পর্ক? কিন্তু হৃদয়া কোনো জবাব দিল না। কায়ান হৃদয় কেমনভাবে চেপে ধরেছে যে হৃদয়ার নিঃশ্বাসও নিতে কষ্ট হচ্ছে। এরপর কায়ান হৃদয়ার কানের কাছে গিয়ে কর্কশ কণ্ঠে বলে উঠল, একটু আগে ওই বাস্টার্ডের টাচ নিচ্ছিলিস, তখন ঘৃণা লাগেনি? আমার টাচ তোর কাছে এত খারাপ লাগছে? আমি তোকে ঘৃণা করি, সব থেকে বেশি ঘৃণা করি, কিন্তু এখন এই মুহূর্তে তোর থেকে বেশি নিজেকে ঘৃণা করছি, কারণ আমি তোর মতো মেয়েকে স্পর্শ করার জন্য পাগল হয়ে যাচ্ছে। সহ্য হচ্ছে না তোর আশেপাশে কাউকে। এই কথাগুলো শুনে যেন হৃদয়ার বুকে তীরের মতো গিয়ে লাগছে। এই লোকটা কি বলছে? হৃদয় আবারও নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কারণ সে যদি এই মুহূর্তে এখানে থাকে, এই লোকটার স্পর্শ তাকে পাগল করে দেবে। হৃদয়া তার ডাগর ডাগর বড় পলকযুক্ত চোখ যখন কায়ানের রক্ত নীলাভ চোখে রেখে বলে উঠল, আপনি নেশায় আছেন। কি বলছেন আপনি নিজেই জানেন না। নেশা কেটে গেলে কিছুই মনে থাকবে না, আর যদি থাকে তবে রিগ্রেট করবেন। ছেড়ে দিন আমায়। আপনার যেমন নিজের ভালোবাসার মানুষ আছে, ঠিক আমাকেও একজন ভালোবাসা আমার নেই। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই কানের মধ্যে যেন সব বাঁধ ভেঙে গেল। হৃদয়া বোঝার আগেই পৃথিবী থেমে গেল এক নিঃশ্বাসে। চোখের সামনে শুধু দেখা গেল অদ্ভুত অন্ধকার, এক তীব্র নিস্তব্ধতা। তার শরীর কেঁপে উঠল, যেন প্রতিটি কোষ জানিয়ে দিল কিছু একটা বদলে যাচ্ছে চিরতরে। কায় নিজের তামাটে গোলাপি কঠিন ঠোঁট হৃদয়ার পাতলা ঠোঁটে বসিয়ে দিল। হৃদয়ার চোখ বড় বড় হয়ে গেল মুহূর্তেই। হঠাৎ কায়ানের এই পদক্ষেপ তার পুরো শরীর কাঁপিয়ে দিল। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু কায়ানের ঠোঁটের ঝড় আরো তীব্র হয়ে উঠল। হৃদয়ার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু কায়ান সে তো উন্মাদ পাগলের মতো করতে লাগলো, যেন এক দীর্ঘদিনের ক্ষুধার্ত পশুর সামনে তার প্রিয় খাবার রাখা হয়েছে। কায়ানের বুকের ভেতর যেন টর্নেডো বয়ে যাচ্ছে। বুকের শব্দ ভারী, নিঃশ্বাসের শব্দ যেন রুমের মধ্যে এক অদ্ভুত পাগলামি সৃষ্টি করলো। হৃদয়া নিজের ঠোঁট সরিয়ে নিতে চাইছে, বলতে চাইছে ছাড়ুন ছাড়ুন, কিন্তু সে নিরুপায়, বলতে পারল না। কায়না এক হাত দিয়ে হৃদয়ার চুল চেপে ধরে আর এক হাত দিয়ে হৃদয়ার উন্মুক্ত পেটে হাতের ঝড় তুলে দিল। সেই মুহূর্তে হৃদয়ার সারা শরীর ঝাঁকিয়ে তুলল, কেমন যেন অবশ হয়ে আসছে। কায়না এবার নিজের ঠোঁট আলগা করে ভারী নিঃশ্বাস ফেলছে। হৃদয়া যেন নিজেকে মুক্তি পেল। ভারী শ্বাস ফেলতে ফেলতে চোখে আগুন জ্বালিয়ে বলে উঠল, কাঁপতে থাকা গোলাপি অধৈর্যটা নিয়ে বলে উঠল, আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? কায় নিজের হাত দিয়ে হৃদয়ার মুখ চেপে তার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে বলল, নেক্সট টাইম তোর ফিয়ান্সের নাম আমার সামনে নিলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আবারও ভারী নিঃশ্বাস ফেলে বলে উঠল, বললি না আমি নেশে আছে? হয়তো ভুলে যাবো সব আমি, নয়তো মনে থাকলে রিগ্রেট করবো। আমি দেখতে চাই ভুলে যাই না, রিগ্রেট করি। হৃদয় কিছু বলতে যাবে, কিন্তু আবারও ঝাঁপিয়ে পড়ল হৃদয়ার ঠোঁটের উপর। কায়ের উচ্চতা অনেক লম্বা হওয়ায় হৃদয়ার উপর ঝুঁকে পড়েছে। একবার ঠোঁটের ঝড় তুলতে তুলতে এবার দেয়ালের সঙ্গে লাগিয়ে হৃদয়ার গোলাপি অধরের স্বাদ নিতে নিতে বাইরে থেকে হঠাৎ কেউ নখ দিয়ে ডাকতে শুরু করলো। কাই, তুমি কি রুমে? নিচে তোমায় গেস্টরা চাইছে। এই মুহূর্তে কণ্ঠস্বরটি শুনতে হৃদয়া কেঁপে উঠল, কারণ কণ্ঠস্বরটি ছিল লায়লার। হৃদয়া আবারও একবার চেষ্টা করলো কায়ানকে সরানোর, কিন্তু কায়ানের কানে কিছুই যাচ্ছে না।
বরং সে হৃদয়ার দুহাত নিজের এক কবজির মধ্যে নিয়ে দেয়ালে চেপে ধরল, আর ভয়ঙ্কর তীব্র করল তার ঠোঁটের ঝড়। বাইরে থেকে লায়লার যতবার কণ্ঠস্বর আসছে ততবার কান ঝাঁপিয়ে পড়ছে হৃদয়ার উপর, লোভে নিচ্ছে একবার নিচের ঠোঁট, একবার উপরের ঠোঁট। এরপরও নিজেকে থামালো না। সে চুম্বনের গভীরতা রেখেই মেন্স ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ড্রেসিং টেবিল থেকে সবকিছু ফেলে দিয়ে হৃদয়াকে বসিয়ে দিল। উত্তেজনা ও কামনার আগুন নিয়ে ভারী নিঃশ্বাস ফেলছে। হৃদয় আর পারছে না এই চুম্বনের তীব্রতা বহন করতে। হয়তো এবার সে শ্বাসরোধ করে জ্ঞানহীন হয়ে যাবে, কিন্তু কায়ন যেন কিছুতেই থামতে পারছে না। তার চোখের নেশা যেন গভীর হয়ে উঠছে। ঠোঁটের ঝড় চলতে থাকলো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, প্রায় 30 মিনিট। হৃদয় ঠোঁটের উপর নিজের উন্মাদনার স্রোত বয়ে যাওয়ার পর ঠোঁট আলগা করে নিঃশ্বাস ফেলতে ফেলতে বলে উঠল, আমার ফিয়ান্সে আমার পাশে থাকা সত্ত্বেও তুই আমার মাথার ভেতরে ঘুরছিস। এমনকি আমি তোকে ন্যানো সেকেন্ডের জন্য ভাবতে চাই না, কিন্তু প্রতিটা মুহূর্তে শুধু তুই আমার মধ্যে আগুন চালিয়ে দিচ্ছিস। এই বলে একটু অসহায় মুখ নিয়ে আবার বলল, তুই কি করেছিস আমার সঙ্গে রু? নিজেকে সামলাতে পারছি না, পাগল হয়ে যাচ্ছে। এমন কেন লাগছে আমার? এদিকে হৃদয়ার শরীরটা ভারী লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তবুও তার চোখ দুটো এক কঠিন দৃষ্টিতে কায়ানের দিকে নিবদ্ধ। সে দৃষ্টির গভীরে ছিল একরাশ রাগ, অপমান আর এক অজানা বেদনা, যেন প্রতিটি সেকেন্ডে তার চোখ দিয়ে আগুন ঝরছে। আর সে আগুনে নিজেকেই পোড়াচ্ছে সে। কারণ তবুও স্থির নয়। তার গাল বেয়ে নেমে আসা ঘাম, চোখের রক্তিম দৃষ্টি, ওয়াইনের গন্ধে হৃদয়ের উপস্থিতির নেশায় আর নিজের ভেতরের অশান্তিতে সে প্রায় উন্মাদ। হঠাৎ সে হৃদয়ার মুখে হাত রাখল। আঙুলের ছোঁয়া ভারী, কর্কশ কণ্ঠে ফিসফিসিয়ে উঠল, এইভাবে তাকাস না। ধ্বংস করার আগে আমি সব ধ্বংস করে দেব। আমার সামনে আর আসিস না। তুই আমার নেশে পরিণত হচ্ছিস। আমি অন্য কাউকে ভালোবাসি, সেখানে তুই কেন এসে পড়ছিস বারবার? আমার সাজানো লাইফটা কেন ডিস্টার্ব করছিস? তার গলা কাঁপছিল, যেন ভেতরের তাণ্ডব মুখ ফুঁড়ে বেরিয়ে আসছে। আর সে ক্রোধের শেষ প্রান্তে ইংরেজিতে ছিঁড়ে আসা কণ্ঠে কান গর্জে উঠল, Oh God, I want to punish you for driving me for goddamn crazy every single time. কানের বলা কথা হৃদয়ার বুকে ছুরি চালাচ্ছিল। তার কেন জানি না খুব কষ্ট হচ্ছিল। আচ্ছা, তার বলা অন্য কাউকে ভালোবাসি কথাটা তাকে কেন এত পীড়া দিচ্ছে? মনে হচ্ছিল কেউ তার হৃদয় ছিঁড়ে ছুঁড়ে ফেলছে। ব্যথা এতটা গভীর যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তার চোখ ঝাপসা হয়ে আসছে। হৃদয় কায়নের হাত এক ঝটকায় সরিয়ে নিজের মন থেকে নয়, বরং এক প্রকার মিথ্যের আশ্রয় নিয়ে ওকে ধাক্কা দিয়ে বলে উঠল, আপনার মতো এরকম মানুষের সামনে আমার আসার কোনো ইচ্ছা নেই। আপনাকে আমি ঘৃণা করি। আজকে আপনি যা করলেন তার জন্য ঘৃণা করি। আপনার চেহারাকে ঘৃণা করি। আপনার সব কিছুকে ঘৃণা করি। হৃদয়ার কণ্ঠ ভাঙছিল, তবুও সে শেষ পর্যন্ত সেই শক্ত মুখোশ পরে কথা বলল। হৃদয় বাকরুদ্ধ হয়ে চোখের পানি মুছতে মুছতে দরজা খুলে দৌড়ে বাইরে চলে গেল। কায়ন স্থির হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর যেন নিজের ভেতরের আগুন সামলাতে না পেরে চুলে হাত দিল রাগে, অপরাধ বোধে নেশায়। এক মুহূর্তে এসে বেডসাইড টেবিলের ল্যাম্পটা তুলে আয়নায় ছুঁড়ে মারল। কাঁচ ভেঙে চুরচুর হয়ে পড়ল মেঝেতে, তবুও তার ভেতরের আগুন নিভল না। তারপরে দরজা ঠেলে বাইরে বেরিয়ে গেল। ভারী পদক্ষেপে যেন প্রতিটা পায়ের শব্দে মেঝে কেঁপে উঠছিল। নিচে তখন পার্টি চলছে, হাসি, গ্লাসের টুংটাং আওয়াজ, মিউজিক। কিন্তু কায়নের মুখ থেকে হঠাৎ পুরো রুম নিঃশব্দ হয়ে গেল। লায়লা তাকে দেখে চমকে উঠল, কণ্ঠ কাঁপছে। কোথায় ছিলে কায়? লায়লা একভাবে তাকিয়ে আছে কায়নের দিকে, কিন্তু কিছুই বলছে না। কায়নকে দেখি যে কেউ বলে দেবে যে তার উপর দিয়ে কোনো ঝড় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নিকোলাই এসে বলে উঠল, কোথায় ছিলিস? গেস্টরা ওয়েট করছে তো। কায়ন কোনো উত্তর দিল না। সে সোজা হেঁটে গেল মিস্টার ডোনাল্ড স্মিথের সামনে। ঠোঁটে একটা অদ্ভুত হাসি, অর্ধেক বিদ্রুপ, অর্ধেক প্রতিশোধ। তার চোখে যেন কেউ ছুরি চালাচ্ছে। মিস্টার স্মিথ তাকে দেখি আনন্দে হেসে বললেন, মিস্টার আসলান, তোমার সঙ্গে তো আমার দরকার ছিল। আমি খুঁজে খুঁজে হয়রান। কিন্তু কায়ান কোনো জবাব দিল না, বরং বাঁকা হাসি দিয়ে কি যেন পরিকল্পনা করছে। এর মধ্যেই ওয়াইনে চুমুক দিয়ে মিস্টার স্মিথ আবারও বলে উঠলেন, প্যান, তখন যে সুন্দরী রমণের উপর ড্রিঙ্ক পড়েছিল, সে শুনলাম তোমাদের মেনশনের কেউ।
যদি সত্যি সে তোমাদের মেনশনের হয়ে থাকে তবে আমি তোমাকে আত্মীয়তা বাড়ানোর জন্য প্রপোজাল দিতে চাই। দরকার পড়লে আমি আমার পুরো শেয়ার তোমাকে দিয়ে দেবো। কথাটা শেষ হতে না হতেই কায়ানের চোখে আগুন জ্বলে উঠল। তার শরীর কাঁপছে, বুকের ভেতর যেন কেউ বারুদ ঠেলে দিয়েছে। সে হঠাৎ হেসে উঠল, একটা বিকৃত অচেনা বিপজ্জনক হাসি। সেই মুহূর্তে কায়ানের পেছনে এসে দাঁড়ালো নিকো, সঙ্গে এসে দাঁড়ালো লায়লা। মিস্টার স্মিথ হয়তো ভাবছে কায়ান তার ডিলে খুশি হয়েছে, তাই এরকম হাসছে, কিন্তু নিকোলাই আর লায়লা ভালো করে জানে এই হাসির মধ্যে রয়েছে এক ভয়ঙ্কর তাণ্ডব। কিসের তাণ্ডব, কি নিয়ে তাণ্ডব তা অজানা দুজনেরই। কারণ মিস্টার স্মিথ যখন কায়ানকে প্রস্তাবটা দিয়েছিল তখন দুজনের কেউই সেখানে উপস্থিত ছিল না। কায়ান হাসতে হাসতেই বলল মিস্টার স্মিথকে, আমার আপনার কাছ থেকে কিছু চাই, আর তা আমি নিয়ে ছাড়ব। কায়ান এই বলেই নিকোলাইকে গম্ভীর কণ্ঠে হাসতে হাসতে নির্দেশ দিল, নিকো, মিস্টার স্মিথকে আমার ব্ল্যাক রুমটা ঘুরিয়ে নিয়ে আয়। ব্ল্যাক রুম শুনতেই নিকোলাই আর লায়লার চোখ বড় বড় হয়ে গেল। লায়লা হঠাৎ কি যেন ভেবে কেঁপে উঠল, ভয়ে এক পা পিছিয়ে গেল বুকে হাত দিয়ে। এই মেনশনের কাকপক্ষীরাও জানে যে এই ব্ল্যাক রুম মানে কি, কিন্তু মিস্টার স্মিথের অজানা কায়ানের এই ব্ল্যাক রুম কতটা ভয়ঙ্কর। আর্সল্যান্ড মেনশনের সেই রাজকীয় বলরুম পার্টির পর অতিথিরা যখন একে অপরের থেকে বিদায় নেয়, অতিথিরা চলে যাবার পর বুরাক সাহেব কায়ান আর এমিরকে মেনশনের অফিস রুমে ডেকেছেন। এখন বুরাক সাহেবের সামনে দাঁড়িয়ে আছে কায়ান আর এমির। বুরাক সাহেব নিজের ছেলের এরকম উন্মাদ চেহারা দেখে কিছু বোঝার চেষ্টা করছে। তার কানেও ঠিক খবর এসেছে তার এক ব্যবসায়ী বন্ধুর ছেলেকে ব্ল্যাক রুমে রাখা হয়েছে। কায়ান, এমির, খুশবু, এই তিনজন নিশাত বেগম ও বুরাক সাহেবের নিজের সন্তান নয়, কিন্তু কখনো এই তিনজনকে সেটা বুঝতে দেয়নি। হয়তো তাদের নিজের বাবা মার থেকেও যত্নে আদরে বড় করেছে, কিন্তু এই তিনজনের একটু ছোট্ট আঘাত লাগলেও নিশাত বেগমের বুক পড়ে যায়। সেরকম বুরাক সাহেবের ক্ষেত্রেও বড় ছেলের এই কর্মকাণ্ড দেখে বুরাক সাহেবের বুকটা একটু কেঁপেই উঠল। কারণ ব্ল্যাক রুমে কাউকে একবার নিয়ে গেলে তার নিস্তেজ দেহটাই ফিরে আসে। ভ্রু উঁচিয়ে কায়ানকে জিজ্ঞেস করে উঠল, এভরিথিং অল রাইট মাই সন? কায়ান তার বাবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমাকে দেখে ঠিক কি মনে হচ্ছে ড্যাড? ছেলের জবাব শুনে সে ঠিকই বুঝতে পারল সে কোনো যুদ্ধ নিয়ে চলছে মাথায়। তবু সে একটু গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি হয়েছে কায়ান? আই এম ইয়োর ড্যাড, ডোন্ট মেক এনি ইস্যু লাইক বাট। কথাটা বুরাক সাহেব হয়তো একটু উচ্চস্বরেই বলল, কিন্তু কায়ানের মাথায় এখন কোনো কিছুই ঢুকছে না। সে একবার যখন সিদ্ধান্ত নিয়ে নেয় তা বদলানোর ক্ষমতা কারোর থাকে না। সে কোনো উত্তর দিল না, সিঁড়ি বেয়ে উপরে চলে যেতে লাগলো। তখন পেছন থেকে বুরাক সাহেব একটু রেগেই বলে উঠলেন, মিস্টার স্মিথের যেন কোনো ক্ষতি না হয়, তাহলে আরও একজন নতুন শত্রু তৈরি হবে। কায়ান আর দাঁড়ালো না, বাইরে যেতে যেতে জবাব দিল, ড্যাড, আই ডোন্ট ফাকিং কেয়ার, ইউ নো মি ভেরি ওয়েল। কায়ান দেবীরের টেরিটরিতে নজর দেওয়া মানে সে নিজের হাতে নিচে কবরের মাটি খুঁড়তে চাইছে। এই কথা বলেই কায়ান সোজা অফিস রুম ছেড়ে বেরিয়ে গেল। এদিকে বুরাক সাহেব তখন পেছনে অসহায়ভাবে দাঁড়িয়ে রইল। বুরাক সাহেব যে এই ছেলেকে কেন থামাতে চায় সেই সত্য একমাত্র ওনার মধ্যেই সীমাবদ্ধ হয়ে লুকিয়ে আছে। কারণ উনি জানে সেই সত্য একবার বাইরে আসলে কায়ান সবকিছু তছনছ করে দেবে। বুরাক সাহেব নিজের বুকে হাত রেখে সোফায় বসে পড়ল। বুরাক সাহেবের অবস্থা দেখে সঙ্গে সঙ্গে পাশে থেকে এমির ছুটে এলো। ড্যাড, আর ইউ ওকে? বুরাক সাহেব এমিরের দিকে তাকিয়ে বলে উঠল, আই এম ওকে বাট কায়ান ইজ নট ওকে। আমার মাথায় কিছু ঢুকছে না। মিস্টার স্মিথের কোনো টেরিটরিতে নজর দিল? এমিরেরও মাথায় একই ভাবনা চলছে, কিন্তু তবুও এই পরিস্থিতি ঠিক করতে এমির তার বাবার পাশে বসে বাবার কাঁধে হাত রেখে একটু মজার স্বরে বলে উঠল, ডোন্ট ওয়ারি ড্যাড, তোমার ছোট কিং থাকতে বড় কিংয়ের চিন্তা ছেড়ে দাও। এ বলে এমির হেসে উঠল। এরপরে বুরাক সাহেব হাসতে হাসতে এমিরের কান টেনে বলে উঠল, দ্যাটস ওয়াই ইউ আর মাই ফেভারিট বাট আই লাভ ইউ মাই মোস্ট হ্যান্ডসাম বয়। এমির এবার একটু স্নেহমাখা সুরে কাঁধ ছেড়ে তার বাবাকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ টু ড্যাড। এবার বুরাক সাহেব একটু ভেবে ছোট ছেলের দিকে তাকিয়ে বলল, ব্ল্যাক রুম থেকে মিস্টার স্মিথকে বের করা যাবে না। এমির হাসতে হাসতে বলল, ইম্পসিবল ড্যাড। আর কিছু করার নেই, সবাই জানে। তাই বুরাক সাহেব ও এমির এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বসে রইল। হৃদয় নিজের রুমে বসে আছে, মেঝেতে রাগে নিজের চুল ধরে টানছে। একবার নিজেকে গালি দেয়, একবার কায়ানকে গালি দিচ্ছে। তাতে দাঁত খিচে চিৎকার করে বলে উঠল,
অসভ্য লোক আমার প্রথম কিসের সর্বনাশ করে দিল। শালা মামা এরকম করে? আমি একটা হুদাই কাপাকাপি না করে নিজের জোর কেন খাটাইলাম? ও আল্লাহ, এসব কিসের মধ্যে আমায় এনে ফেললে? আমার সঙ্গে কেন এরকম করলে? কেন কেন কেন? হঠাৎ চিৎকার করতে করতে গলার স্বর নরম হয়ে আসলো। চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা পানি বেরিয়ে এলো। হঠাৎ কি মনে করে নিজের ঠোঁটে হাত দিল। ঠোঁটে হাত দিতে মুখ থেকে বেরিয়ে এলো, ও আ সঙ্গে সঙ্গে কি মনে করে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই হৃদয়া চমকে উঠল। সঙ্গে সঙ্গে চোখ বড় বড় হয়ে গেল, গলা কেমন শুকিয়ে আসছে। একটা শুকনো ঢুক গিলে নিয়ে দেখল নিজেকে। তার পাতলা গোলাপি অধরজোড়া এখন লাল হয়ে ফুলে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে সে ঠোঁট কেউ ছুঁয়েছে, গভীরভাবে দাবিয়ে। কিছুক্ষণ বিস্মিত হয়ে দাঁড়ানোর পর হঠাৎ ভারী নিঃশ্বাস ছাড়তে লাগলো হৃদয়া। আবার চিৎকার করে বলে উঠল, ওরে শয়তান লোক, আমার ঠোঁট ছিল ওটা, পাউরুটি না। আপনার কি হাল করি দেখবেন। আমার প্রথম চুমুর সঙ্গে আমার ঠোঁটটার অবস্থাও তিন ভাঙ্গা করে দিল। মনে মনে হাজারো গালাগালি দিতে দিতে হৃদয়া নিজের ফোন খুঁজতে লাগলো। ফোন বের করে একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ভিডিও কল লাগালো। ওপাশ থেকে কল রিসিভ হতেই জবাব আসলো, বাবা ম্যাডাম, আপনার তো কোনো পাত্তাই নেই নতুন দেশে যাওয়ার পর থেকে। তো এই অধমকে কি মনে করলেন? কথাটা শুনেই একটু ঢং করে হৃদয়া বলে উঠল, নিজে তো জায়ন ভাইয়ের কোল থেকে নামার সময় পাও না বেবি। গ্রুপ কলে তো আপনাকে পেলাম না, এতে আমার কি দোষ? মিসেস তিয়াশা তো আমার বেবিটা কি এখন একটু ঠিক আছে? এই ঢং কম কর অসভ্য মেয়ে। আরোহী পরীকে জয়েন করি দাঁড়া। তিয়াশার কথায় হৃদয়া থতমত খেয়ে একটু নরম কণ্ঠে জবাব দিল, না 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 বেবি, আমার তোকেই দরকার, একটা কথা জিজ্ঞেস করার ছিল। ওপাশ থেকে তিয়াশাও একটু চিন্তিত গলায় বলল। হৃদয়া আমতা আমতা করে বলে উঠল, ঠিক আছে বল না, কোনো সমস্যা? বেবি ভাব, তোকে যদি জায়ন ভাইয়ার বদলে অন্য কেউ কিস করে, যাকে তুই পছন্দ করিস না, তাহলে তোর কেমন অনুভব হবে? তুই যে এই কথা বলছিস, তোর ভাইয়া জানলে তোর মার্ডার করবে। আরে বেবি বল না প্লিজ, আই এম সো সিরিয়াস। আমি এ কথা স্বপ্নেও ভাবতে পারবো না সোনা, কারণ তোমার ভাইয়ের স্পর্শ ছাড়া আমি অসম্পূর্ণ ছিলাম। নিজের পাশে কোনো ছেলেকেও ভাবতেও ঘেন্না করে। যাকে তুই পছন্দ করবি না, তার ছায়াও তোর আশেপাশে অস্বস্তি সৃষ্টি করবে। তিয়াশার কথাগুলো শোনা মাত্রই হৃদয়ার শরীর কাঁপতে লাগলো। হঠাৎ কপালে নোনা পানির অনুভব সৃষ্টি করতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো, ওই লোকটাকে সে পছন্দ করে না, তাহলে তার স্পর্শে সে কেঁপে কেন ওঠে? তার স্পর্শে কেন নিজেকে সামলাতে পারে না? কেন ওই লোকটাকে আটকানোর মতো ক্ষমতা থাকে না? এসব ভাবনার মাঝেই ওপাশ থেকে তিয়াশার কণ্ঠস্বর ভেসে আসলো, ওয়েট, কিন্তু তুই এসব কথা কেন জিজ্ঞাসা করছিস? হৃদয়ার কানে কণ্ঠস্বর হাসতেই সে নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে আবারও থতমত খেয়ে বলল, এখানে আসার পর আমার লাইফে নতুন নতুন ট্র্যাজেডি তৈরি হচ্ছে। তোকে আমি পরে সব বলবো বেবি। আমার মনে হচ্ছে এখন তোদের কাছে ছুটে চলে যাই আর নিজেকে এসব থেকে মুক্ত করি, কারণ আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। এর মধ্যে ওপাশ থেকে তিয়াশা বলে উঠল, মানুষের জীবনে অনেক পরিস্থিতি আসে শোনা, যেখানে তোর মন মস্তিষ্ক কাজ করা। তিয়াশা বলতে বলতে হঠাৎ ওপাশ থেকে এক পুরুষালী গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, I need my bow right now. Bye bye, sister. ওপাশ থেকে পুরুষালী কণ্ঠের সঙ্গে তিয়াশার কণ্ঠ মিশ্রিত হয়ে আসলো, আরে আমার কথা তো শেষ। এদিকে হৃদয়া বলে উঠল, ভাইয়া আমাদের কথা শেষ। কিন্তু তার আগেই ওপাশ থেকে কল কেটে যাওয়ার শব্দ আসলো। ফোনের স্ক্রিন নিভে গেলেই হৃদয়া চুপচাপ তাকিয়ে রইল। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো বুক থেকে, গভীর ভারী অসহায়। সে ধীরে ধীরে আবারও আয়নার সামনে গিয়ে নিজের ঠোঁটে হাত দিয়ে স্পর্শ করতে লাগলো। আরেক ভাবনার জগতে ডুবে যেতে লাগলো। মধ্যরাত, যখন আর্সলান মেনশনকে ঘিরে ধরেছে এক অব্যক্ত নিস্তব্ধতা। বাইরের সমুদ্র গর্জনও যেন আজ থেমে গেছে। আকাশের কালো রং মিলেমিশে আছে এক ভয়ঙ্কর অন্ধকারে। মেনশনের নিস্তব্ধ ব্যাকইয়ার্ড পেরিয়ে বেসমেন্টের দরজাটা ভারী লোহার তৈরি। সেখানে ভেতর থেকে শোনা যাচ্ছে এক ব্যক্তির আতঙ্কে ভরা আর্তনাদ, আর মাঝে মাঝে ধাতব শব্দের প্রতিধ্বনি। ভেতরের ঘরটা অল্প আলোয় ঢাকা, দেয়ালের গায়ে লালচে দাগ, মেঝেতে সরিয়ে শুকনো রক্ত।
আর বাতাসে লেগে আছে ঘাম ও ধাতুর গন্ধ। শুধু একটা কণ্ঠ, এক পুরুষের গর্জন আর একজনের আর্তনাদ। এই দুই শব্দের সংস্পর্শে সেই ঘরটাকে নরকের কক্ষে পরিণত করেছে। ইউ বাস্টার্ড, আমার ড্যাড যদি একবার জানতে পারে তুই আমাকে এভাবে আটকে রেখেছিস, তাহলে আমার ড্যাড এখনই তোদের কি বাক্যটা শেষ হওয়ার আগেই একটা হকি স্টিকের ধাতব আঘাতে বাতাস চিরে গেল। মুহূর্তেই সেই শব্দ গিয়ে ঠেকল এক মানুষের মাথায়। এক কর্কশ চিৎকার, তারপর ভারী দেহ মাটিতে লুটিয়ে পড়ল। মাথার চামড়া ফেটে রক্ত গড়িয়ে পড়ছে ধীরে ধীরে। লাল স্রোত বেয়ে আসছে কংক্রিটের মেঝে বেয়ে। মিস্টার স্মিথের শরীর নিস্তেজ, কিন্তু চোখে এখনো আতঙ্কের ছায়া। তার হাত দুটো লোহার শিকল দিয়ে বাঁধা, পা কাঁপছে অনিয়ন্ত্রিতভাবে, নিঃশ্বাস নিতে পারছে না ঠিকমতো। চিৎকার করার সাহসও ফুরিয়ে গেছে।